তো প্রথমেই আমি ডাক্তার তারেক মাহমুদ, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। তো আজকে আমাদের লেকচারের টপিকস হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। আমরা কিছুদিন পূর্বে এই টপিক্সটার উপরে আসলে আরেকটা লেকচার নিয়েছিলাম, সেটা পুরোপুরি শেষ করা যায়নি। তো আজকে আমরা সেই আগের লেকচারের কিছুটা রিক্যাপিচুলেশন হবে, আর হচ্ছে আমরা পরবর্তী অন্যান্য অসুখ নিয়েও কিছুটা আলাপ আলোচনা করব। তো প্রথমে একটা ওভারভিউ, যে আমাদের আসলে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিটাতে আসলে বেশ কিছু অসুখ আছে। তো তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু ব্যাপার আছে যে এটাকে একটা গ্রুপে চিন্তা করা হয়। প্রথম কি যে এটা মেইলের বেশি হয়, এক ইয়াং এজে বেশি হয়, দুই অ্যাসিমেট্রিক একটা ম্যানিফেস্টেশন থাকে, লোয়ার লিমের দিকে প্রিডমিনেন্স থাকে, স্পাইন ইনভলভমেন্ট হয়, এবং একটা দেখা যায় যে একটা জেনেটিক অ্যাসোসিয়েশনও থাকে, এবং HLA-B27 পজিটিভ থাকতে পারে বা থাকে, একটা ক্লাস্টারিং হয়। তো এরকম, এবং কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার্স আছে, যেমন সার্সিনেট ব্যালানাইটিস হয়, তারপরে লাংসে কিছু ইনভলভমেন্ট হয়, হার্টে কিছু ইনভলভমেন্ট হয়, যেগুলি একটু অন্যান্য বাতের সাথে যায় না, কিন্তু এই বাতটা তো না, বাতগুলির সাথে যায়। তো সেইগুলি সব কিছু মিলে আসলে হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি আমরা বলি। তো স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা গ্রুপ অফ ডিজিজটাকে কোনো জায়গায় 5 ভাগে ভাগ করা হয়েছে, কোনো জায়গায় 6 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিস, তারপরে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। এই 4টা আসলে হচ্ছে আপনার প্রধান ভাগ। অনেক সময় আনডিফারেন্সিয়েটেড আর্থ্রাইটিস নামে আরেকটা ভাগ আসে, আবার আরেকটা আসে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। আবার এক্সিয়ালের মধ্যেও দেখা যায় যে নন রেডিওলজিক্যাল একটা ভাগ আসে, রেডিওলজিক্যাল ভাগ আসে। আসলে মানে একেবারে ডিটেলসে যেতে গেলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমার মনে হয় যে 4, 5, 6 এত সব না করে আমরা 5টাকে রাখি। 5 কীভাবে? অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস এবং আনডিফারেন্সিয়েটেড স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। আমি আবার ফার্দারে ডিসকাশনে যাওয়ার আগে এগুলি নিয়ে একটু আলাপ করি। অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিস আমরা আলাদা করে আলাপ করব। এটা একটু মোটামুটি একটা ডিফাইন্ড ক্রাইটেরিয়া আছে যে এই অসুখগুলি থাকলে আমাদের অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিস। রিঅ্যাক্টিভের ব্যাপারটা কি? রিঅ্যাক্টিভ হচ্ছে যে আগে কোথাও আমরা একটা ইনফেকশন সাসপেক্ট করা হয়, যে মেবি ইউরিনারি ট্র্যাক্টে অথবা জিআই ট্র্যাক্টে অথবা রেসপিরেটরি ট্র্যাক্টে কমনলি, এবং তারপর এই ধরনের কোনো একটা এপিসোডের পর যদি হঠাৎ করেই দেখা যায় যে আগে কখনো ছিল না, এখন বাত বা একটা আর্থ্রাইটিস অ্যাপেয়ার করছে, তখন আমরা সেটাকে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলি। সোরিয়াটিক আর্থ্রাইটিস খুব সিম্পল, যে সোরিয়াসিস আছে তার সাথে যদি আর্থ্রাইটিস অ্যাপেয়ার করে, তো সেটাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলা হয়। এখন সোরিয়াটিক আর্থ্রাইটিস অনেক সময় দেখা যায় যে পেশেন্টের থাকে, অনেক সময় ফার্স্ট ডিগ্রি রিলেটিভের থাকে। তো সেটা আসলে মানে বের করা যায়, এবং সেটার জন্য একটা ক্রাইটেরিয়া সেট করা আছে, ক্যাসপার ক্রাইটেরিয়া বলা হয়। তো সেগুলি আমরা আলাপ করব। তারপরে থাকে হচ্ছে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, তার মানে হচ্ছে এটা হচ্ছে আইবিডি, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ থাকবে, এবং তার সাথে যদি আপনার স্পন্ডাইলো আর্থ্রাইটিস থাকে, মানে আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আপনার আইবিডি আবার 2টা, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। এখন আপনি যদি এমন একটা অবস্থা কোনো কারণে হয় যে আপনি আর্থ্রাইটিস পাচ্ছেন, কিন্তু এই 4টা গ্রুপে আপনি কোথাওই ফেলতে পারছেন, মানে কোনোটাতেই ক্রাইটেরিয়া অনুযায়ী ফিট হচ্ছে না, ক্রাইটেরিয়াতে সেট করা যাচ্ছে না, তখন অনেক সময় আমরা আনডিফারেন্সিয়েটেড স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বলি। তো এখানে এটা গেল হচ্ছে একভাবে একটা আমরা গত লেকচার যেহেতু আপনারা দেখেছেন, ওখানে আসলে ডিটেলস আলাপ আমরা করেছি। তো আরেকটা পদ্ধতি আছে এটাকে ক্লাসিফাই করার, সেটা হলো অ্যাসেসমেন্ট অফ স্পন্ডাইলো আর্থ্রাইটিস ইন্টারন্যাশনাল সোসাইটি। এটা একটা ইন্টারন্যাশনাল বডি। এরা আবার স্পন্ডাইলো আর্থ্রাইটিস, অ্যাসেসমেন্ট অফ স্পন্ডাইলো আর্থ্রাইটিস ইন্টারন্যাশনাল সোসাইটি, আসাস। এনারা এই বডি, এই অ্যাসোসিয়েশনটা
সোসাইটি আবার দুভাগে ভাগ করছে। টোটাল এই যে 4টা 5টা 6টা ভাগ আছে এটাকে 2টা ভাগে ভাগ করছে, এক্সিয়াল এবং পেরিফেরাল। এক্সিয়াল মানে হচ্ছে আপনার স্পাইন ইনভলভমেন্ট আছে, আর পেরিফেরাল মানে হচ্ছে পেরিফেরিতে ইনভলভমেন্ট আছে। তো আসাস ক্রাইটেরিয়া আছে ফর এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস এবং পেরিফেরাল স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এটা আসলে আমি গত লেকচারটাতে আছে, ডিটেলসভাবে আছে। যদি কোনো অসুবিধা থেকে যায় দরকার হলে আমরা আরেকটা লেকচার করব, আজকে আর রিপিট করতেছি না আমি। তো আমরা যদি এভাবে আসি, আগের লেকচারটাতে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিসও আমি আসলে ডিটেলস আলাপ করেছিলাম হয়তোবা। তো তবুও আমি মডিফাইড নিউ ইয়র্ক ক্রাইটেরিয়াটা আমরা আবার একটু আলাপ করে নিতে চাই। তো মডিফাইড নিউ ইয়র্ক ক্রাইটেরিয়াটা আসলে মানে আপনার জাস্ট 3টা ক্রাইটেরিয়া: লো ব্যাক পেইন অফ অ্যাটলিস্ট 3 months ডিউরেশন, ইমপ্রুভড বাই এক্সারসাইজ বাট নট রিলিভড বাই রেস্ট, লিমিটেশন অফ লাম্বার স্পাইন ইন সাজাইটাল অ্যান্ড ফ্রন্টাল প্ল্যানস, চেস্ট এক্সপানশন ডিক্রিজ রিলেটিভ টু নর্মাল ভ্যালুস ফর এজ অ্যান্ড সেক্স। তো এটা মানে 3টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে লো ব্যাকের, দ্বিতীয়টাও আসলে লো ব্যাকের যে লিমিটেশন অফ মুভমেন্ট, আর একটা হচ্ছে চেস্টের। আর 4 আর 5 হচ্ছে আপনার রেডিওগ্রাফিক বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস, ইউনিল্যাটারাল স্যাক্রোআইলাইটিস। যদি বাইল্যাটারাল হয় তাহলে 2 to 4, আর যদি ইউনিল্যাটারাল হয় তাহলে 3 to 4। আর আপনি কখন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস বলবেন? ইউনিল্যাটারাল গ্রেড 3 to 4 or bilateral grade 2 to 4 sacroiliitis and any clinical criteria। এখন লো ব্যাক পেইনের আপনি দেখেন একটা সিম্পল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে 3 months ডিউরেশন হতে হবে। আর আপনি যখন অ্যাসাস ক্রাইটেরিয়াটা দেখবেন যে ওখানে আবার একটা কথা বলা আছে যে 45-এর নিচে বয়স হতে হবে। আবার আরও ক্রাইটেরিয়া এখানে বলতেছে যে এক্সারসাইজে ইমপ্রুভড হয়, রেস্টে রিলিভড হয় না। তো এই জিনিসগুলির আসলে একটা স্পেসিফিক নামই তৈরি হচ্ছে যে এটা হচ্ছে ইনফ্লামেটরি ব্যাক পেইন। ইনফ্লামেটরি ব্যাক পেইন মানে এটা কি, যে এটা মেকানিক্যাল না। পেইন আসলে একটা ভাগে যখন অনেকভাবে পেইন ভাগ করা যায়, একটা ভাগ হচ্ছে ইনফ্লামেটরি এবং মেকানিক্যাল। তো এখানে দেখবেন যে যা বলা হচ্ছে সবই, যেমন কি ইনফ্লামেটরি ব্যাক পেইন যখন আমরা চিন্তা করি তখন আমরা কি চিন্তা করি, কয়েকটা যে ইয়াং এজে হয়, ইউজুয়ালি বয়স্কদেরও হতে পারবে না তা না, ইউজুয়ালি একটু ডিউরেশনটা এখানে একটা ব্যাপার থাকে যে মানে ইনফ্লামেটরি পেইন অনেক সময় কম ডিউরেশনে হলে এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। সো এখানে নিউ ইয়র্ক ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে 3 মাসের ডিউরেশন। ইনফ্লামেটরি পেইন এক্সারসাইজে বেটার ফিল করে পেশেন্ট, রেস্টে আসলে রিলিফ তো হয়ই না, রেস্টে বেড়ে যায়। নাইট পেইন হয়, অল্টারনেট বাটক পেইন হয়, অনেক সময় যে লেট নাইটে স্লিপ ডিস্টারবেন্স হতে পারে। মর্নিংয়ে পেইনটার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি থাকে, কারণ হচ্ছে হলো মর্নিংয়েই হচ্ছে ম্যাক্সিমাম রেস্টের পর পেশেন্ট মোবিলাইজেশন হয়। তাহলে এই হচ্ছে আসলে লো ব্যাক পেইন। তো লো ব্যাক পেইন যখন আমরা নিব, কেউ কোনো পেশেন্ট যদি আমাদের বলে যে আমার লো ব্যাক পেইন আছে, আমাদের একদম মানে স্পেসিফিক্যালি কয়েকটা চলে আসতে হবে যে কখন আপনার পেইন বেশি হয়। সকাল, দুপুর, রাত, যদি রাতে হয় প্রথম রাত, শেষ রাত, সকালে উঠলে কখনই হয়, এবং যেই ব্যথাটা থাকে সেটা যখন আপনি মুভ করতে শুরু করেন কতক্ষণ পর্যন্ত ব্যথা থাকে। তো এই জিনিসগুলি আনতে হবে, এবং তারপরে কতক্ষণ পরে 30 মিনিট তো মানে থাকতেই হবে ইনফ্লামেটরির জন্য। তার অনেক সময় 1 ঘন্টা থাকে, অনেকে 2 ঘন্টা থাকে। সেটাও আবার একটা কোয়ান্টিফিকেশনের ব্যবস্থা আছে, ওটাকে বাসদাই বলে। তো এবং হাঁটা এক্সারসাইজ করলে কমে নাকি, রেস্ট নিলে বাড়ে নাকি, বাটক পেইন হয় নাকি, স্লিপ ডিস্টারবেন্স কেমন হচ্ছে, লেট ইন দ্য নাইট ব্যথার জন্য ঘুম ভেঙে যাচ্ছে নাকি। সো এই খুব সোজা প্রশ্ন, কিন্তু এই সোজা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই সোজা প্রশ্নগুলির উত্তর কোনো পরীক্ষা দিয়ে বের করতে পারবেন না। যেমন আমরা মনে করতেই পারি যে আমি পরীক্ষা করব, বা একটা এমআরআই করব, একটা HLA-B27 করব, কিন্তু যদি হিস্ট্রিতে ঘাটতি থাকে তাহলে আপনার যখন এমআরআই এবং HLA-B27-এর রিপোর্ট আসবে তখন দেখা যাবে আমাদের আর ইন্টারপ্রিটেশন থাকতেছে না। তো আমরা ইনভেস্টিগেশনসের আগে অবশ্যই একটা ডিটেলস হিস্ট্রি থাকতে হবে। সব অসুখের জন্যই সত্যি, তবে আমার মানে যদি আর্থ্রাইটিস হয় সেটার জন্য এটার গুরুত্ব অনেক বেশি।
সো স্যাক্রোআইলাইটিসের আসলে কয়েকটা আপনারা দেখবেন যে গ্রেড 1-2 আমি ওখানে বলছি, তার মানে গ্রেড 0, 1, 2, 3, 4 এরকম আছে। 0 মানে নর্মাল, 1 সাসপিশিয়াস, 2 মিনিমাল স্যাক্রোআইলাইটিস, 3 মডারেট স্যাক্রোআইলাইটিস, আর গ্রেড 4 হচ্ছে অ্যাঙ্কাইলোসিং। সো এইটা আসলে এক্সরে না দেখলে হবে না। একটা ক্রাইটেরিয়াও সেট করার চেষ্টা করা হচ্ছে, প্রপোজ ক্রাইটেরিয়া ফর আইবিপি ইন ইয়ং টু মিডল এজড অ্যাডাল্টস, মানে 50 ইয়ার্সের নিচে উইথ ক্রনিক ব্যাক পেইন। যে ক্রনিক ব্যাক পেইন নিয়ে যদি আসে তাহলে আমরা কোনোভাবে সেট করতে পারি নাকি যে এটা ইনফ্লামেটরি ব্যাক পেইন, যেমন মর্নিং স্টিফনেস অফ অ্যাটলিস্ট 30 মিনিটস ডিউরেশন, ইমপ্রুভমেন্ট অফ ব্যাক পেইন উইথ এক্সারসাইজ বাট নট উইথ রেস্ট, অ্যাওয়েকেনিং বিকজ অফ ব্যাক পেইন ডিউরিং সেকেন্ড হাফ অফ নাইট, অল্টারনেটিং বাটক পেইন। দেখেন এই জিনিসগুলি কিন্তু আমি আপনাদের অলরেডি বলে ফেলছি। এইটা আসলে আমি তো আর নিজে কিছু উদ্ভাবন করি নাই, এইটাই আসলে আমার মাথায় ছিল যে ইনফ্লামেটরি ব্যাক পেইনটা কে একদম ক্রাইটেরিয়ার মধ্যে নেওয়ার জন্য এই 4টা পয়েন্টকে রেডি করা হচ্ছে। যে কি, যে মর্নিং স্টিফনেস 30 মিনিটস, আপনার নাইট পেইন সেকেন্ড হাফ অফ দ্য নাইট, এই জন্য যদি ঘুম ভেঙে যায়, এক্সারসাইজে ইমপ্রুভ করে, রেস্টে বেড়ে যায়, অল্টারনেট বাটক পেইন যদি থাকে। সো এগুলি তার সাথে আমাদের কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার্স আছে, এবং অনেক সময় আমরা দেখা যায় এক্সট্রা আর্টিকুলার ফিচার্সগুলিকে খুব গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় যে ডায়াগনোসিস, যেমন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির একটা খুব গুরুত্বপূর্ণ এক্সট্রা আর্টিকুলার ফিচার্স হচ্ছে ফ্যাটিগ। তো ফ্যাটিগ কিন্তু আমরা খুব ওভারলুকড একটা সিমটমস। পেশেন্ট যখন বলে ফ্যাটিগ, হ্যাঁ আমরা হয়তো বা সাথে সাথে ডায়াবেটিস মেলাটাসের কথা চিন্তা করি, সাথে সাথে অ্যানিমিয়ার কথা চিন্তা করি, মেবি হার্ট ফেলিওর হলে তো অন্য আরও অনেক কিছু থাকবে, মেবি হাইপোথাইরয়েডিজমের কথা চিন্তা করি, অনেক কিছুই চিন্তা করি, বাট দ্যাট ফ্যাটিগ মাইট বি ডিউ টু স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এবং ফর স্পন্ডাইলো আর্থ্রাইটিস এবং দেয়ার আর আদার আর্থ্রাইটিস, সেক্ষেত্রে ফ্যাটিগ খুব একটা ইম্পর্টেন্ট সিমটমস, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় ফ্যাটিগটাকে আমরা আসলে হয়তো বা অতটুকু মনোযোগ দেওয়া হয় না, কিন্তু আরেকটু মনোযোগ দেওয়া উচিত, যেহেতু এটা একটা সিস্টেমিক ফিচার্স, একটা ওভারঅল পারফরমেন্সকে ইন্ডিকেট করে। অ্যানিমিয়া হতে পারে, অ্যান্টেরিয়র ইউভাইটিস 25% পেশেন্টের থাকে, প্রোস্টেটাইটিস 80% অফ মেল। তো এটা অনেক সময় দেখা যায় অ্যাসিমটোমেটিক একটা প্রোস্টেটাইটিস থাকে। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, অস্টিওপোরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আসলে আমরা অ্যাওর্টিক ভালভ ডিজিজ পাই 20% ক্ষেত্রে, অ্যামাইলোইডোসিস দরকার নাই, অ্যাটিপিক্যাল আপার লোব পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। সো অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে এগুলি। এখন আপনি আসলে যখন রুগীকে অ্যাসেস করতে যাবেন, আপনি কিভাবে অ্যাসেস করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ক্রাইটেরিয়াগুলি দেখেন, দেখবেন যে লাম্বার স্পাইন আপনাকে দেখতেই হবে। এগুলি যেই সাইটে বোনের সাথে অ্যাটাচড হয় সেই সাইটটাকে আলাদা করে এনথেসিস বলা হয়। তো এনথেসাইটিস যদি থাকে মানে ওখানে ইনফ্লামেশন হয়েছে। স্যাক্রোআইলাইটিস যদি থাকে, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট ইনফ্লামেশন থাকলে ওখানে টেন্ডারনেস থাকবে, পোস্টারটা দেখে বোঝাটা। আবারও কিছু এক্সরে আছে, যেমন আমরা অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসে অনেক সময় একটা পাই, কি সিনডেসমোফাইট পাই। সিনডেসমোফাইট কি এক ধরনের বনি এক্সোসোসিস বলা যেতে পারে, বনি গ্রোথ স্পাইনে হয়, এবং এটা কি মানে লম্বালম্বিভাবে হয় আর কি, লম্বালম্বিভাবে হয়। যদি ট্রান্সভার্সলি হয় তাহলে এটা হবে হচ্ছে অস্টিওফাইট, যদি লম্বালম্বিভাবে হয় তাহলে আমরা এটাকে বলি সিনডেসমোফাইট। তো অনেক সময় একটা শব্দ একটু মনে রাখেন, এটা আপনাদের সবারই মনে থাকে, ব্যাম্বু স্পাইন বলে। ব্যাম্বু স্পাইন হচ্ছে সিনডেসমোফাইট যখন একটার সাথে একটা অ্যাটাচড হতে থাকে তখন দেখা যায় যে হয়ে যায়। তো ডিজিজ অ্যাক্টিভিটির একটা ইন্ডেক্স আছে, সেটাকে আমরা বলি হচ্ছে বাসদাই কিন্তু আপনাদের রিটেন হিসেবে চলে আসতে পারে যে আপনি কিভাবে অ্যাসেস করবেন। আপনার মডিফাইড নিউ ইয়র্ক ক্রাইটেরিয়া, এখন তো আপনাদের ছোট ছোট প্রশ্ন আসে, তো স্পন্ডাইলো আর্থ্রাইটিসের মডিফাইড নিউ ইয়র্ক ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে ডিজিজ অ্যাসেসমেন্ট কী করবেন, বাসদাই, আবার সে একই কথা, আমি ডিটেলস যাচ্ছি না। এখন আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন? ট্রিটমেন্টের জন্য আসলে সবার প্রথমে যেই কথাটা আসলে মানে একদমই ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে পেশেন্ট এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। পেশেন্ট এডুকেশন কেন গুরুত্বপূর্ণ? যে কোনো ক্রনিক অসুখের ক্ষেত্রেই পেশেন্ট এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। কেন?
কারণ পেশেন্ট হ্যাজ টু নো দ্যাট he or she is suffering from this disease, her or his present condition is like this, outcome is like this, what are the provisions of treatment, what are the side effects of treatment, what are the complications of treatment, and what will happen is if no treatment is taken, because that is also an option for the patient. এবং without patient consent, we know there is something like autonomy of the patient, so without consent we cannot give any treatment to the patient. So patient education is important. Patient education is important. This patient education we can done through counseling. We can provide the patient with some documents, leaflet, and we can also ask the patient to see some internet sites. Maybe the patients may go to some Wikipedia, Google and other things, so patient can understand what is happening. So after getting that point, the next most important thing is exercise. For spondyloarthritis, the importance of exercise is very important. As we have seen that exercise decreases the pain. Then perhaps physical therapy, rehabilitation and other things. And for primary treatment, for initial treatment, we usually suggest this is the recommendation of the of many authorized body actually. We should have given the patient NSAIDs in optimum doses. This optimum dose is actually much higher than what we prescribe in maybe in other conditions. I am going to tell you about two NSAIDs. Indomethacin, if we go for indomethacin, then 150 milligram per day in divided dose for 14 days, or naproxen 1000 to 1500 milligram per day in divided dose for 14 days. Now the question is, before we try any other medication, we have to give at least 2 NSAIDs. So we have to go through a trial of at least 28 days before we consider other medications. So only NSAIDs, this thing is important. So why 14 days? First of all, to get the analgesic effects from an NSAID, 48 hours is sufficient. We will understand how much analgesic effects we will get from that NSAIDs. But to get the optimum anti-inflammatory effects from an NSAID, it took around 14 days. So 2 days, 2 weeks. We might consider these two as a rule of thumbs. So for analgesic effects, it's 2 days, and for anti-inflammatory effects, it's 2 weeks. So if we don't give the patients the NSAIDs in the optimum dose, if we are not in optimum dose and not in optimum duration like 14 days, we will never be sure whether this NSAIDs was effective for this patient or not. And the treatment option is so limited, we cannot indulge this, we cannot miss the chance that these simple NSAIDs might be very much helpful for the patient. So if NSAID, then we might have to go on for some add-ons, like next step is sulfasalazine, next step is local corticosteroids injection, and finally TNF blocker, tumor necrosis factor blocker. So one thing to keep in mind, systemic corticosteroid usually have no role in spondyloarthritis. So if steroid has to be given, it's better to give in the locally in the intra-articular region. Of course, there are specific indications where systemic steroids can also be given, but those indications are very limited. And then comes the when we will give TNF inhibitor. TNF inhibitor, this is actually this should be exercised by the experts, in fact, specialists, in fact.
But the criteria are there should be a diagnosis, there should be an active disease for at least 4 weeks. Basdai score should be more than 4. Basdai I haven't discussed Basdai today, but in previous lecture there is Basdai also. There should be treatment failure. At least 2 NSAIDs should be tried for 28 days, and those other medications, exercise, sulfasalazine, local corticosteroid has to be tried before we switch to TNF inhibitor. Of course, there are other criteria where we can start anti-TNF right from the beginning. So the next thing, this is actually in short the discussion about the ankylosing spondylitis. Now we are going to the reactive arthritis. There are also a proposed definition for criteria for reactive arthritis. It's to get a definite diagnosis is often very difficult for spondyloarthritis and the group of diseases of this cluster. So what will be the criteria? There should be classic clinical criteria like asymptomatic oligoarthritis, predominantly lower limbs, enthesitis, extraarticular signs, and proven infection. If there is proven infection by Salmonella, Campylobacter, Yersinia, Shigella, Chlamydia, may be symptomatic, may be asymptomatic, or proven infection by other organism, or so if there is classic clinical features we have already discussed. And for reactive arthritis, for ankylosing spondylitis, the disease onset is usually insidious, it's slowly progressing. For reactive arthritis, it's oftentimes it's acute onset, and asymptomatic oligoarthritis, predominantly lower limb, larger joint more affected than the smaller joint. And there has to be an evidence, proven evidence of infection. Okay, if these are present, we will call reactive arthritis. Or any acute inflammatory arthritis, including monoarthritis and or axial inflammation or proven infection by reactive arthritis associated bacteria. So you don't have that classical presentation like oligoarthritis and so other things, but you are having a monoarthritis or a inflammatory low back pain, sudden acute onset and proven bacterial infection. Othuba or classical clinical features, as we have said in the first stage, with diarrhea, urethritis, cervicitis. We don't have the we might not have the facilities to prove the diagnosis, but clinically it is evident that there is classical presentations of reactive arthritis, along with there is diarrhea, urethritis and cervicitis. So in the last 6 weeks periods. So in that case we can also say reactive arthritis. So for reactive arthritis we have 3 clinical pictures: classical clinical features with proven diagnosis, not classical clinical features but monoarthritis or inflammatory back pain plus a proven infection, and lastly not proven infection but classical features, but there is cervicitis, urethritis or diarrhea. তো আর ইসের জন্য, সো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের জন্য যেটা হচ্ছে যে উই উইল গো থ্রু these 3 scenarios. In these 3 scenarios we can consider reactive arthritis. What? Number 1, classical clinical features plus proven bacterial infection. Second, any inflammatory arthritis or inflammatory back pain of acute onset plus proven bacterial infection, or there is clinical features with diarrhea, cervicitis or urethritis but no proven infection. For the management of reactive arthritis, from here on we will start the next lecture. So we have gone through the first of all we have gone through what is spondyloarthropathy. Second, we have discussed something about ankylosing spondylitis. Now we are discussing reactive arthritis. We have gone through the diagnosis process of reactive arthritis, and there are some images here for reactive arthritis.
and finally there will be how will we manage reactive arthritis. From this point we will start our next lecture. Thank you very much.